নমস্কার, আমি সহেলি। মে মাসের ৮ তারিখ, বাজে সন্ধে ৬টা হলেও দেখতেই পাচ্ছেন ভালো রকম আলো রয়েছে। আমরা আজকে বেরিয়ে পড়ছি দার্জিলিংয়ের আশপাশে কিছু অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কিন্তু সব থেকে যেটা এক্সাইটিং ব্যাপার সেটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি নিজেরা গাড়ি চালিয়ে। তো এর আগে বহুবার তো নর্থ বেঙ্গলের দিকে গেছি, কিন্তু প্রতিবারই হয় ট্রেন বা বাসে গেছি। তো এই এক্সপিরিয়েন্সটা কিন্তু এবার নতুন একদম। তাই আপনারা যারা অনেকবারই ভেবেছেন যে গাড়ি চালিয়ে নর্থ বেঙ্গল যাবেন, কিন্তু মনে অনেক কনফিউশন বা অনেক কোয়েশ্চেন আছে, তো আশা করছি এই ব্লগটা দেখলে আপনাদের সেই সমস্ত কোয়ারিজ ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদেরও এই ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কীরকম হচ্ছে সেটাও আপনারা দেখতে পাবেন। তাহলে চলুন শুরু করে দিই আজকের ব্লগ। আমার মতো মনে প্রাণে একজন পাহাড়প্রেমী মানুষ এই গরমকালে একবার নর্থ বেঙ্গলে ঢুঁ মারবে না, সেটা জাস্ট হতে পারে না। ট্রেনের টিকিট না পেয়ে আর বাসের টিকিটের দাম আকাশ ছোঁয়া হওয়ার জন্য এবার গাড়ি নিয়ে পাড়ি দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। কারণ এবারে যাব বেশ কিছু নতুন জায়গার সন্ধানে, আর আপনাদের সাথে শেয়ার করব কলকাতা টু নর্থ বেঙ্গল এই রোড ট্রিপের A to Z ডিটেলস। আর আজকে এই সিরিজটার প্রথম ভিডিওটাতে থাকছে কলকাতা থেকে নর্থ বেঙ্গল যাওয়ার আমাদের পুরো অভিজ্ঞতার গল্পটা। তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না। আর আমিও আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের ব্লগ। দিনটা বৃহস্পতিবার, প্রত্যেকেরই অফিস রয়েছে, তাই রাস্তায় সবাইকে পিক করতে করতে আজকে 5 বন্ধু আর এক ক্ষুদে সদস্য মিলে রওনা দেব শিলিগুড়ির উদ্দেশ্যে। এই যে চলে এসেছে গাড়ি। এই যে আমাদের কমপ্লেক্সের আমার প্রিয় বিলুই আমাকে টাটা করতে চলে এসেছে। তাকে টাটা করে এবারে আমরা রওনা দিলাম। খানিকটা এগোতেই বিপত্তি, মনে পড়ল যে আমার বন্ধু বাড়ি থেকে তাদের জুতোর প্লাস্টিক আনতেই ভুলে গেছে। গুগু, আমরা বাড়িতে জুতোর ব্যাগ ফেলে রেখে চলে এসেছি, তাই তো? এবার কি হবে? তোমার জুতোর ব্যাগ আমরা ফেলে চলে এসেছি, তো আবার বাড়ি যাচ্ছি ঘুরে। চিনার পার্ক অব্দি এসে আবার দেখো বাড়ি যাচ্ছি, দেখো বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, আর দার্জিলিং যাচ্ছি না। কি হবে? জুতোর ব্যাগ ফেলে রেখে চলে এসেছি। জুতোর ব্যাগটা নাওনি কেন বলো? বললাম না নিতে। মা তুমি ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছিল। না মা চলে আসবে এবার। না, বেচারাকে আর ভয় পাওয়ালাম না। যাই হোক, ঘর থেকে আবার ওদের জুতোর প্লাস্টিকটা নিয়ে এসে এবারে আমরা চলেছি আপাতত কল্যাণী এক্সপ্রেসওয়ের ওখানে, কারণ ওখানে ওয়েট করছে আরও 2 জন। আমরা এখন রয়েছি এয়ারপোর্টের কাছাকাছি এবং সময় দেখাচ্ছে প্রায় 10 ঘন্টা 40 মিনিট। দূরত্ব 550 কিলোমিটারেরও বেশি, দেখে কিন্তু একটু ভয় ভয় করছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে আমরা ডান দিকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঢুকবো এবং মাঝখানে আরও 2 মাস্কেটিয়ার্সকে আমরা তুলে নিলাম গাড়িতে। অনেক জ্যাম ছিল, আমরা এবার রাস্তায় তুলতে যাচ্ছি মানুষজনকে শাটেলের মতন। তো এখন বাজে হচ্ছে 7:28। অন্ধকার। সানগ্লাসটা কই? সব আছে, সানগ্লাসটা সব আছে। কলা খাবে? কলা নাও। লস্যি দিয়ে আর কলা দিয়ে। কি গুগু? আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে এক জায়গায় দাঁড়িয়ে এখন সব সিট ফিট চেঞ্জ করছি। পিছনে একজন কাজ করছে অফিসের, আর আমরা বাকি তাই আস্তে আস্তে কথা বলছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি, কল্যাণীর কাছাকাছি রয়েছি। এই রাস্তাটা তো খুবই ভালো, থ্রু আউট একদম স্মুথ আমরা যাচ্ছি। 8টা বেজে গেছে। আমাদের নেক্সট হচ্ছে স্টপ, আমরা যেটা দেবো ভেবেছি সেটা হচ্ছে যে কৃষ্ণনগরে শঙ্কর হোটেল যেটা আছে, ওখানে আমরা ডিনার করার প্ল্যান করেছি। তো আশা করছি এরপরে রোডটা ভগবানের কৃপায় যদি একটুখানি ফাঁকা থাকে তাহলে ঠিকঠাক সময়ে আমরা যেতে পারবো। এখন মোটামুটি দেখাচ্ছে ম্যাপে এই যে এখানে 9 ঘন্টা 58 মিনিট, কিন্তু এটা তো পুরো আমরা ডিরেক্ট যাব না, মাঝখানে দাঁড়াতে যাব। এবার দেখা যাক।
আর একটা কথা, বারাসাতের ওই রুটটা অ্যাভয়েড করে অবশ্যই এই কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরবেন, কারণ এটা সোজা গিয়ে জাগুলিতে উঠছে এবং রাস্তাটা একদম মাখনের মতো। আমার মেন যেটা কনসার্ন সেটা হচ্ছে যে কতটা টাইম এইরকম এনার্জি, এখন আমাদের মোটামুটি এনার্জিটা আছে, যদিও সবার অফিস ছিল, অফিস করে আমরা এসেছি, তবুও এখনও এনার্জিটা ইনট্যাক্ট আছে। তো মেন রোড ট্রিপে রাতের দিকে ড্রাইভ করা, সেটাই হচ্ছে এখানে চ্যালেঞ্জ। তো সেইটাই কিন্তু মেনলি আমি শেয়ার করব। 8:40 বেজে গেছে, এখন আমরা প্রায় রানাঘাটের কাছাকাছি। তো রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, কিন্তু আমার তো একটু আস্তে আস্তে হাই উঠছে। কিলোমিটার যেমন কমছে, সাথে সাথে আমাদের নিজেদের ব্যাটারির চার্জটাও কিন্তু কমে যাচ্ছে। প্রচুর খিদে পেয়ে গেছে আমাদের, আমরা এখন শুধু ওয়েট করছি কখন কৃষ্ণনগর পৌঁছাবো। অবশেষে এসে গেল আমাদের ফার্স্ট হল্ট, কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। এক্স্যাক্টলি 9:10 আমরা পৌঁছে গেছি শঙ্কর হোটেলে। এখানে আমরা খাবো আজকে মাটন ভাত খাবো আজকে। কলকাতা থেকে যারা নর্থ বেঙ্গল বাসে করে যাতায়াত করেন তাদের কাছে এই শঙ্কর হোটেলটা কিন্তু বেশ জনপ্রিয় একটা নাম। আর আজকে আমরা অর্ডার করে ফেলেছি 2 পিস মাটন দিয়ে একটা ভাতের মিল। রাত্রি বাজে 10টা, আমাদের ডিনার কমপ্লিট এখানে শঙ্কর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা সবাই একদম মাটন ভাত খেয়েছি পেট ভরে। এবার গাড়ি নিয়ে আসলে আর একটা যেটা সুবিধা, ওই টেনশনটা থাকে না যে কোথায় বাথরুম পাবে বা কোথায় দাঁড়াতে হবে। তো কোনোবার আমি এতবার শিলিগুড়ি গেছি, কোনোবার মাটন খাওয়ার সাহস দেখাইনি। তো এবার যেহেতু নিজেদের গাড়ি করে যাচ্ছি, সেহেতু সাহস করে মাটনটা খেয়েই ফেললাম। তো মোটামুটি ঠিকঠাকই ছিল, 230 টাকা করে প্লেট ছিল। এবার আমরা আরেকটুখানি এখানে রেস্ট নিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। সারাদিনের ক্লান্তির পর পেটে যেই ভাতটা পড়েছে, এবার কিন্তু শরীরটা আস্তে করে ছেড়ে দিচ্ছে। পেছনে এসেছি, পালা করে করে চলছে। এখন একটুখানি ঘুমিয়ে নেব 2 ঘন্টা, তারপরে আবার পেছনের দুজন সামনে যাবে। এটা হচ্ছে বহরমপুরের বাইপাসের যে ভাগীরথী নদীর ওপরে ব্রিজটা রয়েছে সেটা, এবং এখান দিয়ে আমি আগেও বাসে করে গেছি, কিন্তু সেভাবে লক্ষ্য করা হয়নি, কারণ হয়তো রাতের দিকে পাস করেছি, ঘুমিয়ে পড়েছিলাম। আজকে যেহেতু গাড়িতে এরকম রোড ট্রিপে যাচ্ছি, সুতরাং ব্রিজটা দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর সময় দেখাচ্ছে 6 ঘন্টা 54 মিনিট, প্রায় 364 কিলোমিটার বাকি। আর এটা আমরা চলেছি বহরমপুর বাইপাসের যে ব্রিজটা রয়েছে, সে ব্রিজের ওপর দিয়ে। রাত্রি 12:30, আমরা কেউই কিন্তু ঘুমোইনি, চেষ্টা করছি কিন্তু ঘুম আসছে না। সবাই এই জন্য গল্প করতে করতে যাচ্ছি, নাচানাচি করতে করতে। এই যে গুগু গুগু একটুখানি শুয়ে আবার উঠে পড়েছে। রাস্তায় প্রায় 5 থেকে 6টা টোল প্লাজা পড়বে, আর খরচাও পড়বে ওই 500 টাকার আশপাশে। এইটা হচ্ছে ফারাক্কার ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে। আগে মনে আছে মাঝরাতে যখন ট্রেনে করে ফারাক্কা ক্রস করতাম, তখন ডান দিকে এই গাড়িগুলো দেখতাম। আজকে ঠিক উল্টোটা দেখলাম। রাত্রি 2টো বাজে, আমরা এখন মালদা রেস্টুরেন্টের সামনে একটু দাঁড়ালাম, ব্রেক দরকার। প্রায় 4 ঘন্টা এসছি গাড়িতে। এখন আমরা একটু চা খাবো, কারণ একটানা আমাদের এক বন্ধু গাড়ি চালাচ্ছে, তারও একটু রেস্ট দরকার। এবারে এক্সচেঞ্জ হবে ড্রাইভার সিট। সুন্দর খাটিয়া পাতা আছে খাওয়ার জন্য, কিন্তু আমার দেখে মনে হচ্ছে এখানে একটুখানি শুয়ে পড়ি। এই ধাবাটার লোকেশনটা কিন্তু খুব ভালো, একদম রোডের পাশেই। আর রাত্রিতে কিন্তু সেই রাত্রির বুকে চিরে চলে যাচ্ছে ট্রাক, সেই নচিকেতার যে গানটা রয়েছে সেটা মনে পড়ছে। আর ইনাকে দেখে কিন্তু সেই পাগলা জগাইয়ের কথা আমার মনে পড়ে গেল। যাই হোক,
ওভার এক্সাইটমেন্ট বা এক্সশন যে কারণেই হোক, জানি না কেন আজকে আমার একদমই ঘুম এলো না রাত্রিবেলায়, কিন্তু ওই 2-3 পর থেকে কিন্তু বেশ ভালো রকম এক্সশন হচ্ছিল। দেখতে দেখতে ভোর 4:40 বাজে এবং আর মোটামুটি 120 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে। তবে যাই বলুন, আমি কিন্তু এখনও মিস করি আমার এই ছোটোবেলাটাকে। কারণ দেখুন, ওকে দেখেই মনে হচ্ছে যে এরকম শান্তির ঘুম যদি আমিও ঘুমোতে পারতাম বিনা কোনো টেনশনে। তবে হ্যাঁ, একটা জিনিস আমার মনে হয়েছে যে একজনের পক্ষে কিন্তু এই এতটা রাস্তা গাড়ি চালিয়ে যাওয়াটা একটু কষ্টের হতে পারে। তাই আপনাদের রোড ট্রিপে যদি একজনের বেশি গাড়ি চালাতে জানা লোক থাকে তাহলে কিন্তু টেনশনটা অনেকটাই কমে যায়। আকাশ লাল করে সূর্যটা যত উঠছে, পাহাড়ের গন্ধটা কিন্তু নাকে আরও বেশি করে যেন আসছে। আমার কাছে কিন্তু এই পুরো রোড ট্রিপের সব থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে এই ভোরের সময়টা। এখন বাজে 5:40, আমরা রয়েছি চোপড়াতে। তো রাতে ওই 2-3টের পর থেকে খুব টায়ার্ড লাগছিল, আর ভাল লাগছিল না, সত্যি বলছি। মনে হচ্ছিল একটু ঘুমোই, বাট ঘুমটাও আসছিল না, কারণ রাস্তায় যদিও স্মুথই ছিল কিন্তু মাঝে মাঝে একটু হালকা কোথাও যখন জ্যাম হচ্ছিল তখন ঘুমটা অবভিয়াসলি ভেঙে যাচ্ছিল। তো এখান থেকে আর 47 কিলোমিটার দেখাচ্ছে, এবার 47 কিলোমিটারের টাইমিং দেখাচ্ছে ওই 51 মিনিট মতো। তো এখন একটু চা খেতে দাঁড়িয়েছি, কারণ আমাদের একটা বন্ধু আসছে, সে বাগডোগরা এয়ারপোর্টে নামবে হচ্ছে সকাল 9:30 নাগাদ। এবার ওদিকে গিয়ে তো এমনি ওয়েট করতেই হবে, এই জন্য এখানে আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি। এবার গুগু, তুমি বিস্কুট খেয়েছো? তুমি রাত্রে ঘুমিয়েছো ভালো করে? এখন কি করছো? হ্যাঁ, বাহ, খুব ভালো করেছো। এই যে চা এসে গেছে, টায়ারের হাওয়া চেক চলছে এখন। চোপড়ায় একটা দোকানে চা খেতে নেমেছি, চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। সবাই মিলে চাটা খাওয়া কমপ্লিট, একটু ওয়েট করছি, আগে গিয়ে লাভ নেই, আর মাত্র 40-45 মিনিটের রাস্তা দেখাচ্ছে এখান থেকে। তো এখন চাটা খেয়ে আবার আমরা রওনা হব। গুগু, তোমার গাড়ি করে আসতে কেমন লাগলো? ভালো লেগেছে? তোমার ঘুম হয়েছে রাত্রিবেলায়? তোমাকে বলছি অর্পিতা। ঘুম হয়েছে মোটামুটি। আমরা সবাই আধ 1 ঘন্টায় ঘুমিয়েছি সারা রাতে, বকবক করতে করতে এসছি। গুগু কিন্তু দারুণ ঘুম দিয়েছে। আমাদের সবার ঘুম ঘুমিয়ে দিয়েছে। হ্যাঁ, গুগু একমাত্র পুরো ঘুম দিয়ে নিয়েছে। রাস্তায় ভালো রকম খিদে পাচ্ছিল, তাই এক জায়গায় ব্রেড টোস্ট আর সাথে অমলেটটা খেয়েই নিলাম। এখন বাজে সকাল 10:30 মতো। কারণ আপনারা তো অলরেডি জানেন যে আমাদের একটা বন্ধু, সে দিল্লি থেকে ফ্লাইটে আসছে বাগডোগরাতে। তার ফ্লাইটের এখানে নামার সময় হচ্ছে 9:30। তো ও ক্যাবে করে আসছে, আমরা একটা জায়গায় এখানে ওয়েট করছি। তো এখন স্টার্ট করব আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের দিকে। তো আমরা সকাল থেকে এই 3 ঘন্টা একটু রেস্ট নিয়ে নিলাম, ফ্রেশ হয়ে ব্রেকফাস্টও করে নিলাম। এই যে আমাদের রথও কিন্তু বেশ একটু রেস্ট পেয়ে গেল এখানে। শিলিগুড়ির মতো জায়গায় কোনো এক পরিচিতের বাড়ি থাকার কিন্তু এই সুবিধা। যাই হোক, এবার আমরা রওনা দিলাম আজকে আমাদের প্রথম ডেস্টিনেশনের দিকে। না থাক, আজকের ভিডিওতে এর থেকে বেশি কিছু আর বলছি না, তাহলে এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তবে হ্যাঁ, ভালো কিছু জিনিসের জন্য একটু ধৈর্য কিন্তু ধরতেই হয়। আর আমি কথা দিচ্ছি, এই সিরিজের পরের 2টো ভিডিওতে আমি আপনাদের সন্ধান দেব এমন 2টো সুন্দর অফবিট জায়গার, যেটা আপনারা হয়তো অনেকে নামই শোনেননি। তাই অবশ্যই সাথে থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামেও ছন্দছাড়া পেজটাকে ফলো করে দিলে ভীষণ আনন্দ পাবো। কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও জানাবেন, আমি আপনাদের কমেন্ট পড়তে খুব ভালোবাসি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওগুলোতে, ততদিন পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন, অনেক বেড়াতে থাকুন। নমস্কার।